ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সুবিধাবাদী হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি। এরপর জানিয়ে দিব আমাদের লড়াই এখনও শেষ হয়নি বলেছেন রুমিন ফারহানা। এদিকে ডক্টর ইউনূস ও মোদির বৈঠক আশার আলো হিসেবে দেখছে বিএনপি। আরও জানিয়ে দিব ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সার্জিস। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশি রোগীদের জন্য দুয়ার খুলেছে চীন, দেশেই চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। সুবিধাবাদী হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বত্র সুবিধাবাদী আর হাইব্রিড নেতাকর্মীদের অপতৎপরতায় চরম ত্যক্ত বিরক্ত বিএনপি। গত 7 মাসে 3 সহস্রাধিক নেতাকর্মীর পদ স্থগিত ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর কোনো তৃণমূল নেতার বিরুদ্ধে বড় ধরনের অপরাধের প্রমাণ পাওয়ার পর অজ্ঞাত কারণে বহিষ্কার করা হচ্ছে না। ফলে বহু বছরের ত্যাগী ও যোগ্য বঞ্চিত অবহেলিত নেতারা আরও পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় অন্য দল থেকে আসা কিংবা সুবিধাবাদী শ্রেণীর ব্যক্তিরা দলের প্রতিটি সেক্টরে গেড়ে বসতে শুরু করেছেন। এরাই গত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে টেন্ডারবাজি পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে ফুলে ফেঁপে উঠেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন। এরা কখনোই বিএনপির রাজনীতিতে না থাকলেও এখন হর্তাকর্তা হয়ে উঠেছেন। জানা গেছে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন হাইব্রিড ও সুবিধাভোগী ব্যক্তিরা। এসব ঘটনার তদন্তে বেশিরভাগই হয়তো হাইব্রিড নয়তো সুবিধাবাদী টাউট বাটপার শ্রেণীর ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। অথচ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর এসব অপকর্মের দায় চাপানো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে দলটির ত্যাগী ও দুঃসময়ের নেতাকর্মীরা চরম বিব্রত। আমাদের লড়াই এখনও শেষ হয়নি বলেছেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমাদের লড়াই এখনও শেষ হয়নি। আমরা এখনও ভোটের অধিকার নিশ্চিত করতে পারিনি। এখনও বলা হচ্ছে বিএনপি নাকি কথায় কথায় নির্বাচন করবেই তো। বিএনপি তো গণতন্ত্রে বিশ্বাসী দল। নির্বাচন ছাড়া কেউ যদি দেশের শাসন ক্ষমতা দীর্ঘদিন আঁকড়ে ধরে রাখার চিন্তা করে তাহলে তা জনগণ মেনে নেবে না। শুক্রবার বিকেলে আশুগঞ্জ উপজেলার লালপুর সূর্যকুমার দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 15 বছর আগে যে তরুণ তরুণীরা ভোটার হয়েছিল তারা আজও ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তাই ভোটের মাধ্যমে দ্রুত জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বার্থান্বেষী নেতাদের ব্যক্তিগত স্বার্থে বহিষ্কার, নাটক আর হুমকি দিয়ে দলের ইমেজ নষ্ট করা হচ্ছে। অথচ কারা আন্দোলন করেছে, মিটিং মিছিল করেছে, রক্তচক্ষু উপেক্ষা করে জুলুম শাসনের বিরুদ্ধে টকশোতে ঝড়ে তুলেছে জনগণ তা জানেন। লালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ জামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ আরও অনেকে। ডক্টর ইউনূস ও মোদির বৈঠক আশার আলো হিসেবে দেখছে বিএনপি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম দ্বিপক্ষীয় বৈঠককে আশার আলো হিসেবে দেখছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিমস্টেকে সাইডলাইন বৈঠক হয়েছে, এটা খুব আনন্দের কথা। আমরা মনে করি যে ভূরাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এ অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করেছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে এরকমই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, প্রতিটা রাষ্ট্রের মধ্যে আন্তদেশীয় আদান প্রদানের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের বন্দর ব্যবহার করে অনেক দেশ ব্যবসা বাণিজ্য করছে। এটি আদি ঐতিহ্যভাবে চলে আসছে। তবে এগুলো সমতার ভিত্তিতে হতে হবে, কারো একক নিয়ন্ত্রণে নয়। ভারত বাংলাদেশের সম্পর্ক থাকবে, তবে সেটা হবে শ্রদ্ধা ও সম্পর্কের মাধ্যমে। এ সম্পর্কের জায়গা থেকে কেউ যদি ডমিনেট করার চেষ্টা করে, তাহলে আমরা আর চোখ রাঙানি দেখব না। বাংলাদেশের সঙ্গে ভারত, চীন, যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকবে। এই পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বিশ্ব। সার্জিস আলম তার নির্বাচনী এলাকা পঞ্চগড় 1 আসন থেকে এসে শুক্রবার রংপুর কিরামতিয়া মসজিদে জুমার নামাজ আদায় করেন। পরে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, বিগত 1 যুগ ধরে গণমুখী মানুষের রাজনীতি ছিল না, তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের কাছে ফিরে যেতে চাই। সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। আজ থেকে সেই সাংগঠনিক সফর শুরু হয়েছে। এ সফরের মধ্য দিয়ে মাঠে ঘাটে অলিগলিতে মানুষের কাছে যেতে চাই, আমাদের প্রত্যাশা তুলে ধরতে চাই। বাংলাদেশি রোগীদের জন্য দুয়ার খুলেছে চীন। দেশেই চিকিৎসার মান বাড়ানোর পরামর্শ। দেশের চিকিৎসা সেবার মান নিয়ে আস্থার সংকটে থাকায় জটিল রোগে আক্রান্তদের একটি বড় অংশই উন্নত চিকিৎসার জন্য চেন্নাই, ভেলোর, কলকাতা সহ প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন শহরে ছুটে যান। চিকিৎসায় আস্থা, ভাষা ও খাদ্যাভ্যাসে মিল আর তুলনামূলক কম খরচের কথা বলে দেশটির এ খাতের ব্যবসায়ীরাও বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের টানতে নানামুখী পদক্ষেপ নিয়ে থাকেন। ফলে বিগত বছরগুলোয় চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বাড়ে। দেশটির সরকারি তথ্যমতে 2017 থেকে সেখানে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়েছে 48%। 2022 সালে ভারতে বাংলাদেশি চিকিৎসা পর্যটকের সংখ্যা ছিল 3,27,055 জন, যা সেখানে যাওয়া মোট বিদেশির মধ্যে প্রায় 69%। পরবর্তী বছরেও ভারতে যাওয়ার এই ধারা অব্যাহত ছিল। 2023 সালে দেশটিতে চিকিৎসার জন্য যায় 4,49,570 জন, যা চিকিৎসা সেবা নিতে যাওয়া বিদেশিদের প্রায় 71%।